নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য অনিশ দেবের লেখা রহস্য গল্প ছকের বাইরে। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত অনিশ দেবের সেরা 101 এই বইটি থেকে। আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লাগবে। শুরু হচ্ছে অনিশ দেবের লেখা ছকের বাইরে। প্রাক বিবাহকালে ইলার প্রেমিকের সংখ্যা কত ছিল, বিয়ের পর সে নিয়ে আমি একেবারেই মাথা ঘামাইনি। অবশ্য ইলাও যে আমার ভূতপূর্ব প্রেমিকার সংখ্যা নিয়ে গবেষণা করেছে এমন নয়। অথচ এই ব্ল্যাকমেল সংক্রান্ত ব্যাপারটা যে আমাদের অতীত জীবনের প্রেমিক প্রেমিকাকে জড়িয়েই, তা বুঝতে আমার অসুবিধে হলো না। তবুও বোকা বোকা ন্যাকা ন্যাকা চোখ মেলে সামনে বসে থাকা শকুনটার দিকে তাকিয়ে আধো আধো স্বরে বললাম, কই, আমি তো কিছুই জানি না। লোকটা একটু অপমানিত বোধ করল। রুমাল জড়িয়ে খড়গ নাকটাকে পাকড়ে ধরে সশব্দে নাক ঝাড়ল। তারপর কাঁচের মতো স্বচ্ছ দৃষ্টি মেলে ধরল আমার দিকে। তাই বুঝি? এবার অপমানিত হওয়ার পালা আমার, কারণ কথা বলার সঙ্গে সঙ্গে ওর হাড় ঝিরঝিরে হাতটা বাড়িয়ে আমার থুতনিটা ঈষৎ তুলে ধরেছে লোকটা। এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। কি কি চান আপনি? টয়াকার কয়াকার টাকা। নিঃশব্দে হাসল লোকটা। বাইরে চুপ করে থাকলেও মনে মনে পরিস্থিতির গুরুত্ব ওজন করলাম। একদিকে আমার সুনাম, সামাজিক মর্যাদা, আর অন্যদিকে টাকা, হয়তো বিশাল অঙ্কের টাকা। আর যদি এই অর্থ পিশাচের কথার প্রতিবাদ করি, তাহলে অনিবার্যভাবেই ও সব ফাঁস করে দেবে। রাস্তার লোকে আমার দিকে আঙুল উঁচিয়ে বলে বেড়াবে, ওই যে বৎসগণ, যে ব্যক্তিটি তোমাদের চর্মচক্ষুর সম্মুখ দিয়া ছন্দময় পদবিক্ষেপে উত্তর দিক অভিমুখে চলিয়াছেন, তিনি একজন নিরীহ নাগরিকের বিবাহিতা স্ত্রীকে পুনরায় বিবাহ করিয়া উক্ত নাগরিককে বাধিত এবং দেশের জনসাধারণকে আহ্লাদিত করিয়াছেন। অতএব বৎসগণ, না আর ভাবতে পারছি না। শেষে কি প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক অমিত সান্যাল মুখে চুনকালি মেখে সঙ্গের নাচ নাচবেন? অসম্ভব। আপনার নামটা জানতে পারি? শকুন মুখ লোকটার দিকে চেয়ে প্রশ্ন করলাম। অবশ্যই, আমারই নাম প্রাণকান্ত সমাদ্দার। মাথাটা কেমন ঘুরে উঠল। জলে ভেসে থাকা নৌকার মতো দুলে উঠল গোটা ঘরটা। কোনো রকমে উচ্চারণ করলাম, আপনি? আগে হ্যাঁ। সলজ্জ নম্র স্বরে উত্তর দিল প্রাণকান্ত সমাদ্দার। আমি সেই হতভাগ্য, আপনার স্ত্রীর ভূতপূর্ব স্বামী। ইলার সঙ্গে আমার সম্পর্ক আইনত ছেদ হয়েছে বলে আমার তো মনে পড়ে না। বিয়ের পর ইলার অতীত ভুলে গিয়ে, সে সঙ্গে আমার অতীতটাও ভুলেছিল ইলা, আমি ওকে মেনে নিয়েছিলাম। আরও প্রাঞ্জল করে বলতে গেলে, আমরা পরস্পরকে গ্রহণ করেছিলাম দূর অস্ত সুখের প্রাসাদের পাসপোর্ট হিসেবে। তখন বুঝিনি ইলা প্রেম ভালোবাসা ছাড়াও বিবাহ জাতীয় একটা বিরক্তিকর জিনিস আগে ভাগেই সেরে বসে আছে। জানলে কি আর ওই ভুল করি? ইলাকে ভালোবাসার পর আমার জীবনে এসেছে সাফল্যের ঝাপটা। যে আমি রোজ নতুন জুতো কিনে পাবলিশারদের বাড়ি বাড়ি ধর্ণা দিতাম, সেই আমাকেই চাকরি দিল বিখ্যাত বাংলা দৈনিক চলাচল, তাও আবার 700 টাকা মাইনের। সুতরাং ইলা সমাদ্দার আমার কাছে হয়ে দাঁড়ালো জীবন্ত পরশপাথর। তারপরেই আমার কোন এক দূর সম্পর্কের কাকা না জ্যাঠা পরলোক গমন করে আমাকে করে দিয়ে গেল লাখপতি। জানি না ভদ্রলোক সুস্থ মস্তিষ্কে ছিলেন কিনা, নইলে আপনজনকে ছেড়ে একেবারে পরের জন এই অধমকে কেনই বা সমস্ত বিষয় সম্পত্তি দিয়ে যাওয়া। আমার সেই স্বর্ণযুগের সময়েই ইলা হঠাৎ বলে বসেছিল, তোমার যা যা পাওয়ার তা তো তুমি পেয়েই গেছো, আমাকে আর কি দরকার? কিন্তু সেটা তো আর আমি মুখ ফুটে বলতে পারি না। তুমি যাতে আমাকে একেবারে ছেড়ে দাও, সেই জন্যই ওই বিয়ের কথা বললাম। কারণ জিজ্ঞেস করায় বিষণ্ণ হাসি হেসে ইলা বলেছে, অমিত, আমাকে বিয়ে না করলে এই বোধহয় তোমার সঙ্গে আমার শেষ দেখা। ইলার কথার প্রতিটি শব্দ মিছরির ছুরির মতো আমার পুরুষত্বের উপর কেটে বসেছে। মাথা ঝাঁকিয়ে অট্টহাসি এসে ইলাকে বুকে টেনে নিয়েছি। এতদিনকার মিথ্যে আশ্বাসকে সত্যে পরিণত করে ওকে বিয়ে করেছি। অর্থাৎ জীবনযুদ্ধে অভিজ্ঞ এবং অভিজ্ঞা দুই নরনারীর মিলন সংগঠিত হয়েছে। এবং স্বাভাবিকভাবেই
এ বিয়েতে আমাদের দুজনেরই কোনো আফসোস ছিল না। বিয়ের পর আমাদের 5 বছর কেটে গেছে। খ্যাতি আর সাফল্যের চূড়ায় পৌঁছে আমার উচ্চাকাঙ্ক্ষা এখন প্রশমিত। আজ অমিত সান্যাল নামটা প্রায় প্রতিটি পাঠকের পরিচিত। আমার ছবি ছাড়া কোনো সংস্কৃতি প্রবাদ প্রকাশিত হয় না। যে কোনো পুরস্কার বিবেচনার আগে সবার মনে পড়ে আমার নামটার কথা। চলাচল পত্রিকা ও অমিত সান্যাল আজ এক ও অভিন্ন। উপরোক্ত ইত্যাদি ইত্যাদির ফলস্বরূপ ভবানীপুরে 1.5 লাখ টাকা দিয়ে কিনেছি এই ফ্ল্যাট, যে ফ্ল্যাটে বসে এখন আমাকে কথা বলতে হচ্ছে একজন ব্ল্যাকমেলারের সঙ্গে। 5 বছর নির্বিঘ্নে দাম্পত্য জীবনের পর গতকাল রাত 12টার সময় হঠাৎ একটা ফোন এলো। ওয়াল ক্লকের রাত 12টার সংকেত ঘরের 4 দেওয়ালে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে সুর মিলিয়ে ঝনঝন করে বেজে উঠল ঘরের টেলিফোন। ইলা তখন অঘরে ঘুমিয়ে রয়েছে বিছানায়। সুতরাং ওর ঘুমে যাতে ব্যাঘাত না হয় সেজন্যই তাড়াতাড়ি লেখার টেবিল ছেড়ে রিসিভারটা তুলে নিলাম। হ্যালো, অমিত সান্যাল স্পিকিং। অধম আপনাকে একটা সামান্য সংবাদ দিতে চাই। ও প্রান্ত থেকে নরম মিঠে স্বর ভেসে এলো। কিসের সংবাদ? রূঢ় স্বরে প্রশ্ন করলাম। লোকটা খবর শোনানোর আর সময় পেল না। আপনার স্ত্রী বিজ্ঞানীর অপরাধে অপরাধিনী। সে আপনার সঙ্গে বিবাহের পূর্বে একজন ব্যক্তির সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ব্যাটা দেখি সাধু ভাষায় কথা বলে। একটা খিস্তি দিয়ে বলে উঠলাম, কে আপনি? শান্ত স্বরে উত্তর এলো, আপনার স্ত্রী ইলা সমাদ্দারের প্রথম স্বামীর নাম শ্রী প্রাণকান্ত সমাদ্দার। আইনত সেই ব্যক্তির সঙ্গে শ্রীমতী ইলার সম্পর্ক আজও অটুট। যদি অনুমতি দেন তবে আমি আগামীকাল সন্ধ্যে 7টায় আপনার বাড়িতে উপস্থিত হতে চাই। মনে হয় আমাদের মধ্যে একটা আলোচনা হওয়া প্রয়োজন এবং স্বভাবতই সে আলোচনায় আপনার স্ত্রীর অনুপস্থিত থাকাই বাঞ্ছনীয়। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর লোকটার কথায় রাজি হলাম। ঠিক আছে, আগামীকাল সন্ধ্যা 7টায়। ভারাক্রান্ত মনে রিসিভারটা নামিয়ে আবার লিখতে বসলাম। কিন্তু কিছুক্ষণ নিষ্ফল চেষ্টার পর আলো নিভিয়ে ইলার বাসে এসে শুয়ে পড়লাম। অতএব গতকাল রাতের ওই টেলিফোনের পরিণতি হিসেবে আজ সন্ধ্যে 7টায় এই কালান্তক সাক্ষাৎকার। 6টা নাগাদ ইলাকে বলে কয়ে প্রায় জোর করে শপিংয়ে পাঠিয়েছি। কেন জানি না, যে ইলা কোনোদিনই আমার কথার অবাধ্য হয়নি সেই হঠাৎ কেমন করে আজ বেঁকে বসেছিল। ওর নাকি শরীর খারাপ, মন ভালো নেই, তাছাড়া কেনাকাটার কী বা আছে, এসব নানান কথা বলেছে। কিন্তু আমিও নাছোড়বান্দা, যত রকম উপায় সম্ভব সব কটা প্রয়োগ করে শেষ পর্যন্ত ওকে বাড়ি ছাড়া করেছি। সাধারণত ইলার কাছে আমি কোনো কথাই গোপন করি না, কিন্তু ভেবে দেখলাম এই ব্যাপারটা ভালো করে তলিয়ে না দেখে ওকে কিছু বলে বসা ঠিক হবে না। তাই সেই অচেনা আগন্তুকের প্রতীক্ষা করছি। ঘরের দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজতেই দরজায় কারো নক করার শব্দ হলো। উৎকণ্ঠার চরম সীমায় পৌঁছে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই 4-5 লাফে সোফা ও দরজার দূরত্বটুকু পার হয়ে এক ঝটকায় দরজা খুলে দাঁড়ালাম। সামনেই হাড়ের উপর চামড়া জড়ানো একটা লোক। ফর্সা রং সূর্যদেবের অনুগ্রহে তামাটে হয়ে গেছে। তোবড়ানো গালে বয়সের ভাঁজ, সম্ভবত অকাল বার্ধক্য। ছোট ছোট ভুরুর নিচে কটা চোখ দুটো দুটুকরো ফসফরাসের মতো জ্বলছে, কিন্তু মাঝে মাঝে সে চোখে ভেসে উঠছে এক প্রশান্ত স্বচ্ছ দৃষ্টি। মাথার চুল পরিপাটি করে পাতা কেটে আঁচড়ানো, পাতলা ঠোঁটের উপর ঝাঁটা গোপটার মতো খর্গ নাকটাও ভীষণভাবে বেমানান। লোকটির পরনে ঢোলা হাওয়াই শার্ট ও একটি সুতির প্যান্ট, দুটোরই রং আকাশ নীল, কিন্তু যত্নের অভাবে অনেক জায়গায় রং জ্বলে গেছে। সব মিলিয়ে একটা ডানা কাটা শকুন যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। লোকটা সরু সরু কাঠির মতো হাত দুটো এক করে নমস্কার করল। নমস্কার, আমি কাল রাত 12টায় আপনাকে ফোন করেছিলাম। একটু থেমে লোকটা আবার বলল, একটু নিচু স্বরে, ইলা বাড়িতে নেই তো? ভেতরে আসুন। একটা অজানা ভয়ে হাত পা সিটিয়ে উঠল। লোকটা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিলাম। ইশারায় সোফায় বসতে বললাম। তারপর এগিয়ে গিয়ে বসলাম শকুনটার মুখোমুখি। বললাম, আমি অমিত সান্যাল। আজকাল আমার নিজের নামটা উচ্চারণ করতে বেশ ভালো লাগে।
যেন সকলকে ডেকে বলছি আমি আলেকজান্ডার দি গ্রেট। কিন্তু লোকটা এতে একটুও প্রভাবিত হলো না। শুকনো স্বরে জবাব দিল, নামটা আমি জানি বলেই তো মনে হচ্ছে। রাগ হলেও সেটা মুখে প্রকাশ করলাম না। লোকটা কতটা জানে সেটা আগে আমার জানা দরকার। ইলার ব্যাপারটা আপনার কাছ থেকে আমি খোলাখুলিভাবে জানতে চাই। সেটা বলবো বলেই তো এসেছি। একটু থেমে আবার বলল সে, ইলা আপনাকে বিয়ে করার সময় অলরেডি বিবাহিতা ছিল। তাহলে সে কথা আপনি আমাকে 5 বছর আগে জানাননি কেন? উত্তেজনায় চেঁচিয়ে উঠলাম, এখন কেন এসেছেন একথা বলতে? চেঁচাবেন না স্যার। হাত তুলে শকুন পাখি বাধা দিল আমাকে। আপনার তো আবার হার্টের রোগ আছে। আপনি সেটা জানলেন কেমন করে? আমাদের জানতে হয়। শান্ত স্বরে শকুন উত্তর দিল, যাকগে, আপনি জিজ্ঞেস করছিলেন আমি 5 বছর কেন অপেক্ষা করলাম, তাই তো? তার কারণ কুমারী গাই কখনো দুধ দেয় না। 5টি বছর ধৈর্য ধরে আমি অপেক্ষা করেছি আপনার শ্রী বৃদ্ধির জন্য। তারপর আজ যখন আপনি গর্ভবতী, উন্নতির চরম ধাপে, তখনই আমি আমার দহন পর্ব শুরু করতে চাইছি। 5 বছর আমার নষ্ট হয়েছে ঠিক কথা, কিন্তু এখন কাজটা আমার পক্ষে অনেক সোজা হয়ে গেছে। আমার অসহায়তা লোকটা পরিষ্কার বুঝতে পারল, তাই মুচকি হেসে বলে চলল, জানি না ইলা কেন ব্যাপারটা আপনার কাছে চেপে গেছে, তবে এটা সত্যি যে ওর ভূতপূর্ব স্বামী এখনো বহাল তবিয়তে বেঁচে রয়েছে। তার নাম প্রাণকান্ত সমাদ্দার, মানে আমি 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 ইলার মতো কোনো বুদ্ধিমতী মেয়ে যে কখনো এরকম বোকার মতো কাজ করে বসতে পারে তা আমি কল্পনাও করিনি। আমিও তো অনেক মেয়ের সঙ্গে প্রাক বিবাহ জীবনে অনেক লটরপটর করেছি, কিন্তু কই এত বড় ভুল তো করিনি। পরিস্থিতির ঝটকা সামলে নিয়ে বললাম, কত টাকা চান আপনি? আপাতত 1002। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লোকটা প্যান্টের পকেট হাতড়ে কিছু কাগজপত্র বের করলো। টাকা দেওয়ার আগে আমার কথা সত্য কিনা পরখ করে নিন। এই যে আমাদের বিয়ের দিন তোলা ফটো, আর হ্যাঁ, এটা হলো এই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। প্রাণকান্তর কথা যে আমি অবিশ্বাস করেছি তা নয়, তবু একবার ক্ষীণ আশা নিয়ে আমার চোখের নজর ঝাঁপিয়ে পড়েছে কাগজগুলোর উপরে, এবং আমার বিশ্বাস আরও মজবুত হয়েছে। সুতরাং অকারণে সময় নষ্ট না করে পাশের ঘর থেকে চেক বই নিয়ে এলাম। প্রাণকান্তর সামনেই পেন বাগিয়ে ধরে লিখতে শুরু করলাম। স্যার। লেখা বন্ধ করে মাঝপথে মুখ তুলে তাকালাম। স্যার, আমি ইংরাজি পড়তে জানি না, তবে মা বাবার অনুগ্রহে 1 2 3 4টা জানি। তাই বলছিলাম, চেকের বদলে ক্যাশ টাকা দিলে আমার পক্ষে নিতেও সুবিধে, পরখ করতেও সুবিধে। প্রাণকান্তর মিছরি মাখা স্বরে টের পেলাম ধরা পড়ে গেছি। না, লোকটা নেহাত বোকা নয়। নগদ নারায়ণের কারবারে যে কোনো দুশ্চিন্তা নেই সেটাও ভালোই জানে। সুতরাং চেকটা ছিঁড়ে ফেলে পেনটা বুক পকেটে গুজে বললাম, তাহলে আমার পক্ষে এখন ক্যাশ টাকা দেওয়া সম্ভব নয়, দিন কয়েক সময় চাই। প্রাণকান্ত কিছুক্ষণ কি ভাবল, তারপর বলল, ছোটবেলায় সময়ানুবর্তিতার রচনায় আমি ক্লাসে হাইয়েস্ট নাম্বার পেয়েছিলাম, তাই ওই সময় টময়ের ব্যাপারগুলো আমি ঠিক নিখুঁতভাবে মেনটেন করি। আগামী শুক্রবার রাত 9টার সময় আসব, দেখবেন স্যার টাকাটা যেন পাই। একটু হে হে করে হাত কচলে উঠে দাঁড়ালো সমাদ্দার। এগিয়ে চলল দরজার দিকে। আমি উঠে গিয়ে দরজা খুলে ধরলাম এবং খেয়াল করলাম আমার সাহিত্য জীবনে এই প্রথম এক অদ্ভুত পরিস্থিতিতে আমি এক নিখুঁত খুনের প্লট চিন্তা করে চলেছি। প্রখ্যাত সাহিত্যিক শ্রী অমিত সান্যাল জীবনে সর্বপ্রথম এক যুগান্তকারী গোয়েন্দা উপন্যাস লেখায় হাত দেবেন। কিন্তু দরজা ছেড়ে বেরোনোর সময়ও প্রাণকান্ত আমার মনের পরোপকারী চিন্তাধারার কথা টের পেল না, কারণ আমার মুখের অমায়িক হাসিটা ওকে ভাববার সুযোগ দিচ্ছিল যে আমি ভয় পেয়েছি। ইলার ফিরতে যে খুব বেশি দেরি হবে না তা জানতাম, তাই ওর স্নায়ুর উপর যাতে হঠাৎ চাপ সৃষ্টি করা যায় সেই জন্য দৃশ্য সজ্জায় চটপট মনোযোগ দিলাম। ফ্ল্যাটের দরজা হাট করে খুলে রাখলাম, নিভিয়ে দিলাম ঘরের সব কটা আলো।
তারপর বসবার ঘর ছেড়ে শোয়ার ঘরে গেলাম। একটা সিগারেট ধরিয়ে চেয়ারে বসলাম, দরজা ঠিক মুখোমুখি। তারপর আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকা শেড দেওয়ার টেবিল ল্যাম্পটাকে জ্বেলে দিলাম। অর্থাৎ দরজার সামনে থেকে দেখলে আমার শরীরের সিলুয়েট ছাড়া আর কিছুই নজরে পড়বে না, আর দেখা যাবে শুধু জ্বলন্ত সিগারেটের অগ্রভাগটুকু। প্রতীক্ষা শুরু করার মিনিট 10 মধ্যেই সদর দরজার কাছ থেকে কানে এলো এক অস্ফুট চাপা আর্তনাদ। তারপরেই ইলার কাপা স্বর, অমিত, অমিত, আমি নীরব। অমিত তুমি কোথায়? আমি তবুও নীরব। সিগারেটের ধোঁয়ার কালো ছায়া ঘুরে বেড়াতে লাগলো ঘরের দেওয়ালে। এবার ওর হালকা পায়ের শব্দ এগিয়ে আসতে লাগলো শোয়ার ঘরের দরজার দিকে, যে ঘরে আমি বসে আছি। দরজার কাছে আসা মাত্রই আমি উঠে দাঁড়ালাম এবং একই সঙ্গে ঘটে গেল 3টে ঘটনা। 1, কিনে আনা জিনিসপত্র বাক্সগুলো ইলার হাত থেকে স্থলিত হয়ে পড়ে গেল নিচে। 2, ওর ভোকাল কর্ড ভীষণভাবে কেঁপে উঠল, ওর গলা ফাটানো চিৎকারে গম গম করে উঠল গোটা ঘরটা। আর শেষ ঘটনাটা যেমনি চমকপ্রদ তেমনি আকস্মিক। ইলা ঘুরে দাঁড়িয়েই উন্মাদের মতো ছুটতে শুরু করলো। আমিও আর দেরি না করে ক্ষিপ্র গতিতে ওকে অনুসরণ করলাম। সিগারেটের টুকরোটা বসবার ঘরের টেবিলে রাখা অ্যাশট্রেতে গুজে দিলাম। তারপরই ফ্ল্যাটের খোলা দরজা লক্ষ্য করে দৌড়তে শুরু করলাম। বাইরে বেরোতেই করিডোরের আলোয় কিছুক্ষণের জন্য চোখ ধাঁধিয়ে গেল, কিন্তু বুঝতে অসুবিধে হলো না ইলা সিঁড়ি ধরে দৌড়চ্ছে। সুতরাং আমিও সিঁড়ি ভেঙে দুদ্দার করে ছুটলাম। 3 তলার সিঁড়ির কাছাকাছি এসেই ইলাকে ধরে ফেললাম এবং ও চিৎকার করবে বুঝতে পেরেই বা হাতের তালু দিয়ে ওর মুখটা চেপে ধরলাম। ও বোবা আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। আমি পেছন থেকে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, ভয় নেই ইলা, আমি অমিত। ইলা ঘুরে দাঁড়িয়েই হঠাৎই চাপা কান্নায় ভেঙে পড়লো আমার বুকে। ওকে ধরে ধীরে ধীরে উপরে নিয়ে চললাম। আমার এই সাজানো পরিবেশ যে ওর মনে এতটা আতঙ্ক সৃষ্টি করবে তা ভাবতেই পারিনি। ইলার এই আকস্মিক ভয় পাওয়ার কারণ আমাকে রীতিমতো ভাবিয়ে তুলল। তাহলে কি ওনারশিপ ফ্ল্যাটগুলোর একটা সুবিধে আছে, এরা কেউই কারো ব্যাপারে নাক গলায় না, এমনকি কারোর সঙ্গে কারো আলাপ পরিচয় তেমন নেই। তাছাড়া বহু ফ্ল্যাটে এখনও লোকও আসেনি। তাই এত গণ্ডগোল সত্ত্বেও কেউ যে দরজা খুলে বেরিয়ে এলো না, এতে অবাক হওয়ার কিছু নেই। আমার উল্টো দিকের ফ্ল্যাটে যে পাঞ্জাবি ভদ্রলোক থাকেন, তিনি যখন প্রত্যেক দিন রাত 12টা-1টার সময় টলায়মান অবস্থায় ফিরে এসে একাদিক্রমে তার ফ্ল্যাটের দরজা এবং তার দজ্জাল গৃহিণীর সঙ্গে পানিপথের 4র্থ এবং 5ম যুদ্ধ বেশ উৎসাহ সহকারে শুরু করেন, তখন আমি আর ইলা বন্ধ দরজার পেছন থেকেই সেই যুদ্ধের ধারা বিবরণী শুনি। ভুলেও দেখতে যাই না যুদ্ধের ফলাফল। সুতরাং বিন্দুমাত্র বিচলিত না হয়ে ইলাকে নিয়ে ঘরে এসে ঢুকলাম। আন্দাজে হাত বাড়াতেই হাত ঠেকলো আলোর সুইচে। আলো জ্বেলে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিলাম। ইলার ফোপানি বন্ধ হয়ে গেলেও ওর দেহটা এখনও ফুলে ফুলে উঠছে। ওকে ধরে সোফায় বসিয়ে দিলাম। বসো, তোমার সঙ্গে কথা আছে। ইলা একবার মুখ তুলে আমাকে দেখল, তারপর চোখ নামিয়ে বসে পড়ল সোফায়। আমি ছড়িয়ে পড়া জিনিসপত্রের বাক্সগুলো গুছিয়ে রেখে ইলার মুখোমুখি এসে বসলাম। ওর জলে ভেজা মুখটা কি আবার মনে করিয়ে দিচ্ছে 5 বছর আগে দেখা সেই ইলাকে। ফর্সা মুখে টানা টানা গভীর জীবন্ত কালো চোখ, হাতছানি দেওয়া স্বপ্নীল ঠোঁটের নিচে সৌন্দর্যের পরিপূরক ছোট্ট তিলটা যেন শিল্পীর হাতের নিখুঁত পরশ। ইলা, একটা সামান্য ব্যাপার তুমি বোধহয় আমাকে জানাতে ভুলে গিয়েছিলে, তাই প্রাণকান্ত সমাদ্দার এসে সেই কথাটা আজ আমাকে জানিয়ে দিয়ে গেছেন। ইলা কাপড়ের খুঁট নিয়ে নাড়াচাড়া করছিল। আমার কথা শোনা মাত্রই 2 হাতে আঁকড়ে ধরল সোফার হাতল। ভাবলেশীন কঠিন মুখে আমার দিকে তাকালো। গভীর কালো চোখে ফুটে উঠল অনুচ্চারিত বিস্ময়, আতঙ্ক। সমাদ্দার আমাকে সবই বলেছেন ইলা, কোনো কিছু জানতে আমার আর বাকি নেই। সুতরাং ব্যাপারটা সত্যি কি না সেটা তোমার মুখ থেকে আমি শুনতে চাই। ইলা প্রথম ভয়টাকে এতক্ষণে অনেকটা কাটিয়ে উঠেছে। ও নিঃশব্দে ঘাড় নাড়ল, বলল, হ্যাঁ অমিত, সত্যি। এবার তাহলে সমস্যাপূর্ণ আসল চ্যাপ্টারটা তোমাকে আমি খুলে বলি। প্রাণকান্ত আমাকে ব্ল্যাকমেল করছে। সামনের শুক্রবার রাত 9টায় ও আসবে প্রথম কিস্তির 2000 টাকা নিতে। মনে রেখো, প্রথম কিস্তি। তারপর ব্যাপারটা চলতেই থাকবে। একদিকে আমার সম্মান, সামাজিক মর্যাদা, আর অন্যদিকে টাকা, শুধুই টাকা। জানি না
এভাবে কতদিন আমি ওর মুখ বন্ধ রাখতে পারবো? আর এরকম চলতে চলতে আমরা হব রাস্তার ভিখিরি। শুধু আমার বইয়ের রয়্যালটির টাকায় কোনো রকম দিন চলবে, কারণ চলাচলের চাকরি বজায় রাখা আমার পক্ষে আর সম্ভব হবে না, শুধু ওই প্রাণকান্তর জন্য। ওকে খুন করলে কেমন হয়? এবার আমার চমকানোর পালা। বোবা বিস্ময়ে ইলার নিটোল নিষ্পাপ মুখের দিকে চেয়ে রইলাম। ও বলে কি? তাহলে কি আমাদের মানসিক বোঝাপড়া এতই নিখুঁত? প্রাণপ্রান্তকে খুন করার কথা মনে মনে চিন্তা করলেও সেই সর্বনাশা চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সাহস বা শক্তি কোনোটাই আমার নেই। কিন্তু এখন ইলার প্রস্তাব পেয়ে উল্লাসের শিহরণ বয়ে গেল আমার শরীরের শিরায় উপশিরায়। কিন্তু মনের ভাব মনে লুকিয়েই বললাম, খুন মানে সেটা কি ঠিক হবে? কেন হবে না? ইলার সপ্রতিভ স্বর ঝাঁঝিয়ে উঠল। ওই লোকটা আমার লাইফের সব আনন্দ, সব সুখ কেড়ে নিয়েছিল। আজ থেকে 7 বছর আগে একটা ইমোশনাল ঝোঁকে বাড়ির সকলের কথা না শুনে আমি ওকে বিয়ে করি। কিন্তু প্রাণকান্তর অবস্থা ছিল ভীষণ করি, তাই বেশি দিন আমরা সুখে থাকতে পারিনি। তার ওপর ওর স্বভাব চরিত্র ক্রমশই গড়িয়ে যাচ্ছিল নিচের দিকে। বিয়ের কমাস পরেই আমাকে ছেড়ে ও বেপাত্তা হয়ে যায়। তখন আমি দিশেহারা হয়ে পড়লাম। তারপর একদিন বহু পুরুষের পর এলে তুমি। কেন জানি না, এবারের পরিচয়টাকে আমি আর হালকাভাবে নিতে পারিনি। পরের সব ঘটনা তো তুমি জানো। আজ এতদিন পর প্রাণকান্ত আমার অবস্থার সুযোগ নিতে এসছে, তাই বলছি অমিত, ওই লোকটাকে খুন করার মধ্যে কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। ইলার শেষ কথাগুলোর রেশ আমার কানের পর্দায় ঘুরে ফিরে বাজতে লাগলো। কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। ইলা, তাহলে একটা প্রশ্নের উত্তর আমি সোজাসুজি চাই। নিষ্পলকে ইলার চোখে চোখ রেখে প্রশ্ন করলাম, আমাদের এই বিবাহিত জীবনে তুমি কি অসুখী? এই আচমকা প্রশ্নে ইলা বেশ অবাক হয়ে গেল। আমার কথার জবাব না দিয়ে ও পাল্টা প্রশ্ন করল, কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? কারণ আছে ইলা, আমি জানতে চাই তোমার কাছে কার দাম বেশি, আমার নাকি প্রাণকান্তর? প্রাণকান্তকে আমি ঘৃণা করি। দাঁতের ফাঁক দিয়ে হিস হিস করে কুটিল স্বরে জবাব দিল ইলা। আমার মুখে হাসি ফুটে উঠল। ইলার কাছে গিয়ে দাঁড়ালাম, ঝুঁকে পড়ে চুমু খেলাম ওর কোমল গালে। মৃদু স্বরে কানে কানে বললাম, প্রাণকান্ত সমাদ্দারকে আমিও ঘৃণা করি। প্রাণকান্তর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরই ভীষণভাবে মাথা ঘামাতে শুরু করলাম। ইলার হাবভাবে তেমন কোনো পরিবর্তন দেখতে পাই না, কিন্তু জানি ও চুপচাপ বসে নেই। প্রাণকান্তকে খতম করার ব্যাপারটা নিয়ে ইলাও যথাসাধ্য ভাবছে। এদিকে আমি কি অফিসে কি বাড়িতে সবসময় বিদেশি গোয়েন্দা গল্পের বই নিয়ে পড়ে থাকি। ভাবতে থাকি প্রাণকান্তকে খুন করার সহজ অথচ নিখুঁত উপায়। সবার আগে আমাকে ঠিক করতে হবে সমাদ্দারের মৃত্যুটাকে পুলিশের কাছে কিভাবে উপস্থিত করব। অ্যাক্সিডেন্ট, সুইসাইড নাকি স্বাভাবিক মৃত্যু? বেশ কিছুক্ষণ চিন্তার পর শেষ সম্ভাবনাটা মন থেকে মুছে ফেললাম, কারণ এই পৃথিবীর কোনো লোকই পরের ফ্ল্যাটে এসে স্বাভাবিক উপায়ে মারা যায় না। সুতরাং হাতে রইল 2, অর্থাৎ হয় অ্যাক্সিডেন্ট না হয় সুইসাইড। আপনারা হয়তো হাসছেন দ্বিতীয় সম্ভাবনার কথা ভেবে। তা হাসারই কথা। এমন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি আছে যে পরের ফ্ল্যাটে এসে আত্মহত্যা করে? অতএব শেষ সম্ভাবনাটা মনে আঁকড়ে প্রস্তুতি পর্বের কথা ভাবতে শুরু করলাম। হঠাৎই মনে পড়ল একটা বিদেশি ছবির কথা। জানি না ছবিটা আপনারা দেখেছেন কি না, তবে আমি আর ইলা দুজনেই দেখেছি। সেটা অ্যালফ্রেড হিচহকের বিখ্যাত ছবি ডায়াল এম ফর মার্ডার। তাতে এক বিশিষ্ট ব্যক্তির ঘরে একটি অপরিচিত লোকের মৃতদেহ পাওয়া যায়। সেই মৃত লোকটির পকেটে পুলিশ পায় একটি মারাত্মক সূত্র, একটা চাবি। যে ঘরে লোকটি মারা যায় সেই ঘরেরই চাবি। তখন পুলিশ সন্দেহের বশবর্তী হয়ে গৃহস্বামীকে গ্রেপ্তার করে, কারণ চাবিটি ওরই ছিল। তিনি ওটা মৃত লোকটাকে দিয়েছিলেন ঘরে ঢোকার জন্য। ওই ছবির গল্পটাকে কাজে লাগালে কেমন হয়? অবশ্য গল্পের শেষটা হবে একটু অন্যরকম। মৃত প্রাণকান্ত সমাদ্দারের পকেটে যে চাবিটা পাওয়া যাবে তা আমাদের ফ্ল্যাটের হলেও আমার বা ইলার চাবি নয়। সেটা হবে সম্পূর্ণ নতুন একটা তৃতীয় নকল চাবি, চাবিওয়ালার হাতে তৈরি। পরিকল্পনাটা যতই ভাবতে লাগলাম
ততই ওটা স্পষ্ট চেহারা নিতে লাগলো। তাই বৃহস্পতিবার রাতে আলো নিভিয়ে শুয়ে পড়ার পর পাশে শুয়ে থাকা তন্দ্রাচ্ছন্ন ইলাকে ডাকলাম, ইলা, ইলা। পাশ না ফিরেই ও অস্ফুটে জবাব দিল, সমাদদারের ব্যাপারটা আমার ভাবা হয়ে গেছে। এবারে ইলা পাশ ফিরল। মাথার কাছে জানলা দিয়ে ঠিকরে আসা মরা চাঁদের আবছা আলোয় ওর চোখ দুটো দেখতে পেলাম। সে চোখে নীরব প্রশ্ন। দেখো, ব্যাপারটা হবে ঠিক এই রকম। হাত নেড়ে ইলাকে বোঝাতে চেষ্টা করলাম, আগামীকাল প্রাণকান্ত এলে ওকে ওর পাওনা 2000 টাকা আমি দিয়ে দেব। তারপর ও স্বাভাবিকভাবেই আরও টাকা চাইবে। তখন ওকে বলবো আগামী সপ্তাহে বুধবার আসতে। বুধবার আসতে বলার একটা কারণ আছে, তা হলো ওই দিন অফিসে আমার রুমে যে অন্য আরেক ছোকরা কাজ করে, সে সোমবার পর্যন্ত ছুটি নিচ্ছে। মানে পুরো ব্যাপারটা খুলে বললেই সব বুঝতে পারবে। যাই হোক, প্রাণকান্তকাল টাকা নিয়ে চলে যাওয়ার পর আমি আমার কাজ শুরু করব। প্রথমে বাথরুম থেকে সাবানটা নিয়ে ফ্ল্যাটের দরজার থেকে চাবির ফুটোর ছাপ নেব। তারপর সেই সাবান নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা অচেনা চাবিওয়ালার কাছ থেকে দরজার একটা নকল চাবি তৈরি করব। চাবি তৈরি হয়ে গেলে সোমবার সকালে থানায় গিয়ে আমাদের ফ্ল্যাটে চুরি হয়েছে বলে একটা ডায়েরি করে আসব। আর ইতিমধ্যে তোমার কাজ হবে সেই ছাপ নেওয়া সাবানটিকে বাথটবে রেখে জলে পুরোপুরি গুলিয়ে ফেলা এবং ওটার হাত থেকে নিখুঁতভাবে নিষ্কৃতি পাওয়া। তারপর ঘরের গোটা কয়েক ড্রয়ার টয়ার খুলে রাখবো আর কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে মঞ্চসজ্জার কাজ সম্পূর্ণ করে রাখবো। পুলিশ তদন্ত এলে ভালোই হবে। ওদের এক্সপার্টরা যখন দেখবে দরজায় ফোর্স করা হয়নি, তখন স্বাভাবিকভাবেই ওদের নজর পড়বে চাবির ফুটোর দিকে। তখন ওরাই আমাদের জানাবে যে চোর এসেছিল নকল চাবি দিয়ে দরজা খুলে। আমরা সবাই যেন সাবধানে থাকি, কিছু হলেই যেন ওদের খবর দিই, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নকল চাবির ব্যাপারটা পুলিশের মনে আমরা গেঁথে দেব। ইলা বোধহয় এতক্ষণে আমার এই প্রাথমিক পরিকল্পনার তাৎপর্য বুঝতে পারল। ও চোখ গোল গোল করে শুনতে লাগলো। প্রথম অধ্যায় সমাপ্ত হলো। এইবার শুরু হবে প্রাণকান্ত সংহার পালার দ্বিতীয় অধ্যায়। বুধবার বিকেল 5:21 ট্রেনে আমরা দুজনে বাইরে যাচ্ছি। কেন? বাধা দিয়ে জানতে চাইল ইলা। দরকার আছে তাই। যাকে শোনো, সেই দিন ঠিক 4:45টার সময় প্রাণকান্তর সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করব। ওকে প্রচুর টাকার লোভ দেখাবো, তাহলে ও ঠিক সময় মতোই আসবে। এদিকে অফিস থেকে 5:25 সময় আমি বেরিয়ে পড়েছি, কিন্তু আমার সহকর্মী সমর জানবে আমি বেরোলাম ঠিক 5টায়, 5:25 নয়। কারণ বুধবার আমার রুমের দেওয়াল ঘড়ির কাঁটা সমরকে লুকিয়ে আমি 25 মিনিট এগিয়ে দেব আমার হাতঘড়ির কাঁটাও, এবং সমরের হাতঘড়ির কাঁটাও যে করে হোক আমাকে সরাতে হবে। মোটমাট 5:25 সময় আমি অফিস থেকে বেরিয়ে সোজা বাড়িতে আসছি। এখন ভালো করে শোনো তোমাকে কি করতে হবে। ঠিক 5:25 সময় তুমি রেডি হয়ে বাইরে বেরোবে। অবশ্য বেরোনোর আগে তোমার ঘড়ির কাঁটা 25 মিনিট এগিয়ে নেবে, যাতে সময় তখন 5টা বলে মনে হয়। ফ্ল্যাটের বাইরে বেরিয়েই তুমি অরোরাদের, মানে আমাদের উল্টো দিকের ফ্ল্যাটের সেই পাঞ্জাবি ভদ্রলোকের কথা বলছি, ফ্ল্যাটের দরজায় আস্তে করে নক করবে। নক করেই চট করে এসে ঝুঁকে দাঁড়াবে আমাদের ফ্ল্যাটের দরজায়। বেশ খটাং খটাং করে চাবি ঘোরাবে, তবে দরজার পাল্লায় সামান্য ফাঁক রেখে দেবে যাতে ঘরের ভেতরের শব্দ বাইরে থেকে শোনা যায়। এদিকে তোমার পেছনে অরোরাদের ফ্ল্যাটের দরজা ততক্ষণে খুলে গেছে, আর সেই দরজায় দাঁড়িয়ে মিসেস অরোরা বেশ কৌতূহলে তোমাকে লক্ষ্য করছেন, যেহেতু মিস্টার অরোরা রাত 12টার আগে কোনোদিনই ফেরেন না। তখন তোমার কাজ হবে ওর সঙ্গে কথা বলা। নকল চাবি দিয়ে যে আমাদের ফ্ল্যাটে গত রবিবার চোর ঢুকেছিল সে কথা ওকে চটপট জানিয়ে দেবে। তুমি যে আমার সঙ্গে 5:21 ট্রেনে বাইরে যাচ্ছ সে কথাও বলবে, এবং রোববার পর্যন্ত, অর্থাৎ যে কদিন আমরা থাকবো না, ওকে আমাদের ফ্ল্যাটের দিকে একটু নজর রাখতে রিকোয়েস্ট করবে। বলা তো যায় না সেই চোরটা কখন আবার এসে নকল চাবিতে ফ্ল্যাটে ঢুকে পড়ে। মিসেস অরোরা নজর রাখতে পারুন আর নাই পারুন, একগাল হেসে নজর রাখবে বলে তোমাকে আশ্বাস দেবেন, এবং আমি সেটাই চাই। কারণ পরে প্রাণকান্ত ডেড বডি পাওয়ার পর মিসেস অরোরা ওর নজর রাখার কাজে গাফিলতি করেছেন বলে নিজেই আফসোস করবেন। ইস, কেন তিনি ভালো করে নজর রাখলেন না, নয়তো ওর চোরটি কি ঢুকতে পারত। যাক, আশা করি তুমি ব্যাপারটা পরিষ্কার বুঝতে পেরেছ। হ্যাঁ, এবার কথার ফাঁকে তোমার ঘড়িতে যে 5টা বাজে, অর্থাৎ প্রকৃতপক্ষে তখনও 5:25,
সেটাও বেশ কায়দা করে জানিয়ে দেবে ওকে। আর ঠিক সেই সময় তুমি কাটা এগিয়ে দেওয়ার ফলে আমাদের দেওয়াল ঘড়িতেও ঢং ঢং করে 5টা বাজবে। সুতরাং ভবিষ্যতে মিসেস অরোরা যদি পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সামনে পড়েন, তখন তিনি শপথ করেই বলবেন যে ঠিক 5টার সময় তুমি ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেছো। ব্যাস, তারপর মিসেস অরোরার চোখের সামনে দিয়েই চাবি ভ্যানিটি ব্যাগে ভরে তুমি লিফটে চড়ে নামতে শুরু করবে। এইবারই শুরু হচ্ছে পরিকল্পনার সবচেয়ে জটিল এবং কুটিল অংশ। লিফট চলতে শুরু করা মাত্রই তুমি চোখে একটা গগলস লাগিয়ে নেবে এবং আমাদের ফ্ল্যাটের ঠিক নিচের তলাতেই লিফট থেকে নেমে পড়বে। তুমি লিফটের বোতাম এমনভাবে টিপবে যাতে তুমি নেমে পড়ার পর খালি লিফট চলে যায় একতলায়, কারণ ঠিক সেই সময়ে আমি একতলায় সানগ্লাস পরে লিফট নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। লিফট নেমে যাওয়া মাত্রই তুমি সিঁড়ি বেয়ে উঠতে শুরু করবে। লক্ষ্য রাখবে কেউ যেন তোমাকে দেখতে না পায়। তুমি ফিরে এসে চাবি দিয়ে দরজা খুলে আবার ফ্ল্যাটে ঢুকে পড়বে। নিঃশব্দে বন্ধ করে দেবে ফ্ল্যাটের দরজা। তারপর তোমার হাত ঘড়ির কাঁটা ঘুরিয়ে ঠিক জায়গায় নিয়ে আসবে। দেয়াল ঘড়ির কাঁটার ব্যাপারটা আমি ভাববো, তোমাকে ভাবতে হবে না। এবার তুমি সোফায় বসে আমার জন্য ওয়েট করবে। অফিস থেকে বাড়িতে আসতে আমার মিনিট 10 বেশি লাগবে না, কারণ অফিস থেকে আমার বাড়ি বেশি দূরে নয়। তাই 4:45টার মধ্যেই আমি ফ্ল্যাটে চলে আসব। তারপর আমরা দুজনে মিলে প্রাণকান্তর জন্য ওয়েট করব। আমাদের ফ্ল্যাটে আসার সময় প্রাণকান্তকে যদি কেউ দেখতে পায় তবে কোনো ক্ষতি নেই, কারণ পরে সেই ব্যক্তি আমাদের ফ্ল্যাটে মৃত প্রাণকান্তকে শনাক্ত করে বলবে ও সেই আগন্তুক, অর্থাৎ নকল চাবি দিয়ে হানা দেওয়া রাতের চোর। আমি থামতেই ইলা আনন্দে আমাকে জড়িয়ে ধরল। ওয়ান্ডারফুল অমিত, ওয়ান্ডারফুল। ফিস ফিস করেও বলল, আমাদের কেউ ধরতে পারবে না। প্রাণকান্তর হাত থেকে সহজেই ফ্রি হয়ে যাব আমরা। কিন্তু এখনও কিছু বাকি আছে ইলা। অন্ধকারেই ইলা মুখ তুলে তাকালো আমার দিকে। পরের কাজগুলো তোমাকে এখনো বলা হয়নি। কি কাজ? প্রাণকান্ত 4:45টায় আসার পর আমরা ওকে খুন করব। ওর প্যান্টের পকেটে গুজে দেব আমার বানানো সেই নকল চাবিটা। পুলিশ সেই চাবিওয়ালাকে কোনোদিন খুঁজে পাবে না বলেই আমার ধারণা। এবার তুমি আর আমি ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে বেরিয়ে পড়ব 5:21 ট্রেন ধরার জন্য। বুধবার রওনা হয়ে আমরা ফিরব রবিবার, এবং ডেড বডি আবিষ্কার করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। স্টেশন থেকে বাড়ি ফেরার পথে আমি অফিস হয়ে আসব, জানিয়ে আসবো আমি কলকাতায় ফিরেছি। আর সেই সুযোগে আমার চেম্বারে গিয়ে দেয়াল ঘড়ির কাঁটা পিছিয়ে সময় শুধরে দেব। তোমাকে আগেই বলেছি সমর বুধবার থেকে সোমবার পর্যন্ত ছুটি নিচ্ছে, তাই ও আসার আগেই ঘড়ির ব্যাপারটা আমি ঠিক করে ফেলতে চাই। কিন্তু সমরের ঘড়িটার কি করবে? সেটা আমি ভেবে রেখেছি, তুমি নিশ্চিন্তে থাকো। ইলাকে আশ্বাস দিয়ে বলে চললাম, আমাদের শেষ কাজটা হবে প্রাণকান্তর বডি আবিষ্কার করে পুলিশে খবর দেওয়া। পুলিশ তদন্ত করে জানবে ঠিক 5টার সময় বেরিয়ে 5:21 ট্রেনে আমরা বাইরে গেছি। আর আমাদের কথা সাপোর্ট করবে যথাক্রমে সমর এবং মিসেস অরোরা, অর্থাৎ আমরা দুজনেই হব নিটোল অ্যালিবাইয়ের মালিক। তখন সেই রহস্যময় চোটের ভূমিকা মরা প্রাণকান্তর ঘাড়ে গিয়ে পড়বে। পুলিশ প্রাণকান্তর পকেট থেকে পাবে সেই নকল চাবি, যা সাবানের ছাপ তুলে কেউ তৈরি করিয়েছে বলে পুলিশের সন্দেহ হবে। তখন চাবি পরীক্ষা করে শুধু প্রাণকান্তরই আঙুলের ছাপ পাওয়া যাবে, মানে পাওয়া যাতে যায় সে বিষয়ে আমি বিশেষ যত্ন নেব। অর্থাৎ ডায়াল এম ফর মার্ডারের নায়কের মতো আমি আর চাবির প্যাচে পা দিচ্ছি না। সমস্ত ব্যাপারটা পুলিশের কাছে সহজ সরল মনে হবে। প্রাণকান্তর হাত থেকে আমরা চিরদিনের জন্য মুক্তি পাব। কিন্তু কিন্তু প্রাণকান্তকে আমরা খুন করব কেমন করে? অস্ফুট স্বরে জানতে চাইল ইলা। দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলাম, কি করে খুন করব তা জানি না, তবে ওর মৃত্যুটা অ্যাক্সিডেন্ট বলে মনে হওয়া খুব দরকার। সেই স্টাইলটা জানতে পারলেই আমার কাজ শেষ হবে। ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। ইলা বলল, তুমি যখন এত বুদ্ধি করে সমস্ত কিছু সলভ করতে পেরেছো, তখন ওই খুনের ব্যাপারটা আমি বুদ্ধি করে বের করতে পারবো। আমাকে এত বোকা ভাববেন না মশাই। প্রাণকান্তকে কিভাবে খুন করা যায় শুধু সেইটুকু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে ব্যাপারটাকে যতই ভাবতে লাগলাম ততই একটা কনফিডেন্স টের পেতে লাগলাম। মনে হলো পুলিশকে আমি বোকা বানাতে পারবই। ইলাকে আরও কাছে টেনে ঘুমিয়ে পড়লাম।
সে রাতের মতো নিশ্চিন্তে আর কোনোদিনই ঘুমিয়েছি বলে মনে হয় না। শুক্রবার দিন ঠিক করা সময়ের কিছু আগেই প্রাণকান্ত এসে হাজির হলো। দরজা বন্ধ করে আগের দিনের মতোই সোফায় ওর মুখোমুখি বসলাম। কথাবার্তা শুরু করার আগে প্রাণকান্ত একবার চারপাশে চোখ বুলিয়ে নিল, তারপর শোয়ার ঘরের বন্ধ দরজার দিকে ইশারা করল। ইলা নেই তো? না, নেই। নির্জলা মিথ্যে বেশ মোলায়েম করে ওকে শুনিয়ে দিলাম, কারণ শোয়ার ঘরের বন্ধ দরজার ও পিঠেই কান পেতে অপেক্ষা করছে ইলা। ওর কাছে যখন কিছুই আর অজানা নেই, তখন ওর এই ছেলে মানুষের প্রস্তাবে আর না বলিনি। তা স্যার, আমার টাকাটা? এই যে, পকেট হাতড়ে দুটো 10 টাকার নোটের বান্ডিল বের করে ওর হাতে দিলাম। থ্যাঙ্কস। হাড় জিরজিরে 5 আঙুলে বান্ডিল দুটো খামচে ধরল প্রাণকান্ত। একবার যেন ওজন করে দেখল টাকাটা, এবং পর মুহূর্তেই বান্ডিল দুটো চালান করে দিল আকাশ নীল রঙের প্যান্টের পকেটে। মিস্টার সমাদ্দার, একটা কথা ছিল আপনার সঙ্গে। ইতস্তত করে বলেই ফেললাম কথাটা। মানে ভবিষ্যতে আবার আপনার টাকার দরকার হবে কি না সেটা জানা থাকলে। নিশ্চয়ই। হায়না হাসির সঙ্গে সঙ্গে ওঠবোস করল প্রাণকান্তর প্রকট কণ্ঠা। লাগবে বই কি? কত? স্থির চোখে শকুন সমাদ্দারের দিকে চেয়ে জানতে চাইলাম। ভবিষ্যতের কথা কি কেউ বলতে পারে মিস্টার সান্যাল? প্রয়োজন অনুসারে আমার দাবির পরিমাণও ফ্ল্যাকচুয়েট করবে। ওসব বাজে কথা ছেড়ে কাজের কথায় আসুন, রুক্ষ স্বরে বললাম আমি আপনাকে একসঙ্গে একটা মোটা টাকা দিয়ে আপনার হাত থেকে নিষ্কৃতি পেতে চাই। 20,000 টাকা কি আপনার আপত্তি আছে? সঙ্গে সঙ্গে প্রাণকান্তর উসখুস ভাবটা উবে গেল। ঝুঁকে পড়া শির দ্বারা টান টান করে স্বচ্ছ দৃষ্টিতে আমার দিকে তাকালো। চেষ্টা সত্ত্বেও মুহূর্তের জন্য ওর মুখে ফুটে উঠল বিস্ময়ের ভাব, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, আমি কি ভুল শুনছি? না, ঠিকই শুনেছেন। আমি সোজাসুজি উত্তর চাই, হ্যাঁ কি না। অবশ্যই হ্যাঁ। টাকাটা পাচ্ছি কবে? প্রাণকান্তর স্বর এবার অর্থলিপ্সায় উৎসুক। আগামী বুধবার বিকেল 4:45 সময়। তবে মনে রাখবেন, ঠিক 4:45, কারণ আপনার ওই সময়ানুবর্তিতার রচনায় আমিও একবার হাইয়েস্ট নাম্বার পেয়েছিলাম। প্রাণকান্তকে ব্যঙ্গ করে উঠে দাঁড়ালাম। বিদায় দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। সোফা ছেড়ে চটপট দরজার দিকে পা বাড়ালো সমাদ্দার। দরজা বন্ধ করে ফিরে দাঁড়াতেই শোয়ার ঘরের দরজা খুলে বেরিয়ে এলো ইলা। ওর চোখে মুখে ঘৃণা উপচে পড়ছে। কি প্রথম স্বামী দেবতার মধুর কণ্ঠস্বর শোনার স্বাদ মিটেছে? লোকটা একটা পিশাচ। ঘৃণা ভরা স্বরে জবাব দিল ইলা। নিঃসন্দেহে পিশাচ, কিন্তু মনে রেখো ইলা, ওকে খুন করার প্ল্যানটা কিন্তু আমরা এখনো ঠিক করতে পারিনি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ইলা জবাব দিল, কে বলল পারিনি? প্রাণকান্ত সমাদ্দার মার্কিউরি ক্লোরাইডের সলিউশন খেয়ে মারা যাবে। তার মানে? স্তব্ধ বিস্ময়ে চেয়ে রইলাম ইলার দিকে। হ্যাঁ, তুমি বোধহয় ভুলে গেছো অমিত, আমরা যে অ্যান্টিসেপটিক ব্যবহার করি সেটা মার্কিউরি ক্লোরাইড। বাথরুমে বাদামি বর্ণের বোতলে যে কাঁচের দানার মতো বস্তুটা রয়েছে, আমি ওইটার কথাই বলছি। সেই মার্কিউরি ক্লোরাইড জলে মিশিয়ে আমরা প্রাণকান্তকে খাওয়াবো। ব্যাস, আর দেখতে হবে না, প্রাণকান্ত চিরকালের জন্য একেবারে কাত হয়ে যাবে। কিন্তু সেটা তো আর দুর্ঘটনায় মৃত্যু হবে না, চিন্তান্বিত স্বরে জবাব দিলাম। অথচ তুমি আমার কথাটা ঠিক পুরোপুরি বুঝতে পারোনি অমিত। তুমি বোধহয় জানো না, মার্কিউরি ক্লোরাইড ইঁদুর মারার কাজেও ব্যবহার করা যায়। সুতরাং বাইরে যাওয়ার আগে ইঁদুর মারার জন্যে আমরা এই টেবিলের ওপর 1 গ্লাস জল খোলা রেখে যাব, আর টেবিলের ওপরে থাকবে তোমার পুরনো নতুন গোছা গোছা পাণ্ডুলিপি, আর ওই পাণ্ডুলিপির পাহারায় রেখে যাচ্ছি ওই 1 গ্লাস জল। শুনতে ব্যাপারটা অত্যন্ত হাস্যকর ঠেকছে, তাই না অমিত? কিন্তু ভেবে দেখো তো, প্রাণকান্ত খুন হওয়ার পর এই ঘরের দৃশ্যটা ঠিক কি রকম হয়ে উঠবে। পুলিশ এসে দেখবে তোমার পাণ্ডুলিপির বেশ কিছুটা জলে ভেজা,
টেবিলের কাছে মরে পড়ে আছে প্রাণকান্ত বিকৃত মৃতদেহ, আর তার পাশেই ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে একটি কাঁচের গ্লাস, আর তার গায়ে শুধু প্রাণকান্তরই হাতের ছাপ। তখন জলটা আমরা কি জন্য রেখে গিয়েছিলাম সেই প্রশ্নটা পুলিশের কাছে আর তেমন জরুরি বলে মনে হবে না, তাই না? ইলার যুক্তি শুনে অবাক হয়ে গেলাম। আনন্দে ওর হাত চেপে ধরলাম। ইলা, আমরা দুজনে মিলে এই শতাব্দীর মোস্ট পারফেক্ট মার্ডার কমিট করব। অতএব এরপর থেকে সব চলবে প্ল্যান মাফিক। ডান? সম্মতি জানিয়ে আমার কাঁধে মাথা রাখলো ইলা। বুধবার অফিস যাওয়ার আগে গত কদিনের ঘটনাগুলো আরও একবার যাচাই করে দেখলাম। আমি ভুল করিনি। সাবানের ছাপ, নকল চাবি থেকে আরম্ভ করে পুলিশের ডায়েরি করা পর্যন্ত সমস্ত কাজই নির্বিঘ্নে শেষ হয়েছে। পুলিশ এবং আমার বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের শেষ পর্যন্ত এই বিশ্বাসই হয়েছে যে আমার ফ্ল্যাটে এসেছিল এক অদৃশ্য চোর। কিন্তু আমার ধারণা মতো পুলিশ সরজমিনে তদন্ত করতে একবারের জন্য আসেনি। অর্থাৎ এত কষ্ট করে সাবানের ছাপ তুলেছি সেটা আর ওরা দেখল না। অবশ্য এতে চিন্তার কারণ খুব একটা নেই, কারণ আগামী রবিবার প্রাণকান্তর ডেড বডি আমার ফ্ল্যাটে পাওয়া গেলে পুলিশ দরজার চাবির ফুটো থেকে শুরু করে প্রাণকান্তের পকেটে পাওয়া নকল চাবি সবই পরীক্ষা করে দেখবে। তখন প্রমাণগুলো জোরদার হবে। কিন্তু ইলার ইঁদুর মারার ব্যাপারটা কেমন হালকা ঠেকছে না। পুলিশ কি হতে ভুলবে? তার চেয়ে পুলিশের কাছে অন্য একটা ব্যাখ্যা দিলে কেমন হয়? যদি বলি ওই মার্কিউরি ক্লোরাইড মেশানো জল ব্যবহার করব বলে ইলা তৈরি করেছিল, কিন্তু পরে ভুলে যাওয়ায় ওই এক গ্লাস বিষাক্ত জল টেবিলেই থেকে গেছে। জাগে, উনি পরে ভাবার অনেক সময় পাওয়া যাবে। আপাতত এখনকার কাজ নিয়ে ভাবি। অফিসের দেওয়াল ঘড়িতে 4:15 বাজতেই সোজা হয়ে বসলাম। তাকিয়ে দেখি সমর চৌধুরী সকাল থেকে সেই একইভাবে মাথা ঝুঁকিয়ে কি যেন লিখছে। না, আর দেরি নয়। এখনই কাজ শুরু না করলে বিপদে পড়তে হবে। সুতরাং চট করে কাজের টেবিল ছেড়ে উঠে পড়লাম। বড় বড় পা ফেলে এগোলাম অ্যাটাচড বাথরুমের দিকে। কাঁটা ঘুরিয়ে আমার হাত ঘড়িটা খুলে রাখলাম বেসিন স্ট্যান্ডে। তারপর চোখে মুখে জল দিয়ে ফিরে এলাম আবার কাজের জায়গায়। রুমাল বের করে হাত মুছতে মুছতে সমরকে লক্ষ্য করে বললাম, সমর, আমি আজ বিকেল 5:21 ট্রেনে বাইরে যাচ্ছি। কোথায় অমিতদা? লেখা থেকে মুখ তুলে প্রশ্ন করল সমর। লিলুয়া, সঙ্গে মিসেসও যাচ্ছেন। শুনলাম তুমিও নাকি আজ থেকে কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছ। হ্যাঁ, সোমবার পর্যন্ত। মায়ের শরীরটা ভালো নয়, তাই আর কি। ভূমিকা ছেড়ে এবার আসল কথায় এলাম। কি লিখছো সেই সকাল থেকে দেখি? হাতটা বাড়িয়ে দিলাম সমরের দিকে। ওর হাত থেকে লেখাটা নিয়ে চোখ বোলাতে লাগলাম। তারপর হঠাৎ যেন দেরি করে ফেলেছি এমনি ভাব দেখিয়ে বললাম, না, আর বোধহয় দেরি করলে ট্রেন ধরতে পারবো না বলে ক্যাজুয়ালি একবার আমার হাত ঘড়ির দিকে তাকালাম। আরে, কোথায় গেল ঘড়িটা? নিচে ফেলে আসিনি তো? এই সমর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ একবার দেখো না ঘড়িটা আমি সুকান্তর কাছে ফেলে এসেছি কিনা। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। প্রায় দৌড়ে বেরিয়ে গেল সমর। বেচারা অনেক উন্নতির আশা রাখে, তাই বসকে অখুশি করতে চায় না। সমর বেরিয়ে যেতেই আমি তৎপর হয়ে উঠলাম। এক লাফে হাজির হলাম দেওয়াল ঘড়ির সামনে। দেওয়াল ঘড়িতে তখন 4:21। সুতরাং কাঁটা ঘুরিয়ে 4:30 জায়গায় নিয়ে গেলাম। বাথরুমে আমার হাত ঘড়ি ফেলে আসার সময় ঘড়ির কাঁটা 25 মিনিট এগিয়ে দিয়েছিলাম। অতএব এখন বাকি শুধু সমরের ঘড়িটা। এবার বাথরুমে গিয়ে ঘড়িটা হাতে পড়ে বেরিয়ে এলাম। অফিস রুমের দরজায় দাঁড়িয়ে সমরের অপেক্ষা করতে লাগলাম। মিনিট 5 পরে দোতলার সারা অফিস চষে ও ফিরে আসতেই বললাম, তোমাকে শুধু শুধু বিরক্ত করলাম, ঘড়িটা ভুল করে বাথরুমে ফেলে এসেছিলাম। আমি দরজা আগলে এমনভাবে দাঁড়িয়েছিলাম যাতে সমর ভেতরে ঢুকে দেওয়াল ঘড়ির সময় না দেখে ফেলে। ঘড়ির কথা উঠে একটা কথা মনে পড়ে গেল সমর। সমর জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমাকে একটা ঘড়ি কিনতে হবে একটা রিলেটিভের জন্য, এই ধরো 100-150 মধ্যে। সমর আগে একদিন বলেছিল ওর ঘড়ির দাম 130 টাকা। ভাগ্যিস কথাটা মনে ছিল। হ্যাঁ, এখন কি ঘড়ি দিই সেটা ভাবছি। কেন, অ্যাংলো সুইস দিন না। আচ্ছা,
আচ্ছা দেখি তোমার হাতটা দেখি। বলতে বলতে সমরের ঘড়ি শুদ্ধ বা হাত টেনে নিলাম আমার বুকের কাছে। আমার বুড়ো আঙুলের ডগা এমন নিখুঁতভাবে ওর হাত ঘড়ির ডায়াল ঢেকে রইল যে সমরের পক্ষে তখন আর সময় দেখা সম্ভব হলো না। তোমার ঘড়িটা কি ঘড়ি? এবং এবার কথা শেষ হতে না হতেই সমরের হাত ঘড়ি আমি খুলে নিয়েছি, নিয়ে ডায়ালটা আমার দিকে ফিরিয়ে দেখতে শুরু করেছি। অ্যাংলো সুইস। আমার ব্যবহারে একটু অবাক হলেও সমর নির্বিকার। তাহলে দেখছি এরকমই একটা ঘড়ি কিনে দেওয়া যেতে পারে। ঘড়িটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললাম, কত দাম তোমার ঘড়িটার? 150 বেশি হলে কিন্তু আমার পক্ষে। না না, ওটার দাম মাত্র 130 টাকা। সমরের কথা শেষ হতে না হতেই ওর হাত ঘড়িটা আমার আঙুলের আওতা ছাড়িয়ে, অথচ আমি জানি কতখানি কুশল হলে সমরের চোখের সামনে ওরকম কায়দা করে ঘড়িটাকে মেঝেতে ফেলা যায়। মেঝেতে ছিটকে পড়ল এবং অনিবার্যভাবেই ঘড়ির ডায়ালের কাঁচ তখন ভেঙে গেছে। সমর অস্বস্তি ভরে কিছু একটা বলতে গিয়েই থেমে গেল। সমর, এক্সট্রিমলি সরি, রোববার দিন আমি ফিরছি, কথা দিচ্ছি তোমার ঘড়িটা মেরামত করে সোমবার দিনই তোমাকে দিয়ে দেব বলে অচল ঘড়িটা নির্বিবাদে পকেটে ভরে ফেললাম। না না অমিতদা, তার কোনো দরকার নেই, আমি ওটা সারিয়ে নেবখন। সমর ইতস্তত করে বলে উঠল, কিন্তু ও কি করে জানবে আমার মনের কথা? সুতরাং ওর সদিচ্ছায় ঠান্ডা জল ঢেলে দিয়ে আমি বললাম, আমি যদি ঘড়িটা সারিয়ে দিই তোমার কি কোনো আপত্তি আছে সমর? আফটার অল দোষটা যখন আমারই। সমর নিশ্চুপ, বস বলে কথা। যাও এবার লেখাটা শেষ করে ফেলো গিয়ে, বেশ জমেছে। আমি এখন আমার হাতের কাজটা সেরে নিই, ওদিকে তোমার বৌদির সঙ্গে একেবারে স্টেশনে গিয়ে দেখা করতে হবে। টিকিট অবশ্য আগেই কাটা আছে। বলতে বলতে সমরের লেখাটা ফেরত দিলাম, তারপর ধীরে সুস্থে আমার টেবিলে গিয়ে বসলাম। যাক, ঘড়ির ব্যাপারটা অনেক কষ্টে কায়দা করা গেছে। ওদিকে ইলা কি করছে কে জানে। ওকে যথাসম্ভব প্রাঞ্জল করে সমস্ত চুরির পরিকল্পনাটা আমি বুঝিয়ে দিয়েছি। এরপর ও যদি ঠিকমতো মিসেস অরোরাকে বোকা বানাতে না পারে তো সমস্ত কিছু ওলটপালট হয়ে যাবে। লেখা নিয়ে ব্যস্ত সমরের দিকে এক পলক চোখ বুলিয়ে আয়েস করে একটা সিগারেট ধরালাম। সিগারেটের ধোয়ার কুণ্ডলির মধ্যে যেন ইলার গতিবিধি আমি পরিষ্কার দেখতে পেলাম। আসল সময় অনুযায়ী ঠিক 5:24 সময় ইলা সান্যাল ফ্ল্যাট ছেড়ে বাইরে এলো, কিন্তু ওর হাত ঘড়ি এবং ঘরের দেওয়াল ঘড়ি দুটোতেই 5:01, অর্থাৎ ওর স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করেছে ইলা। বাইরে বেরিয়ে ও দরজা ভেজিয়ে দিল, কিন্তু সামান্য ফাঁক রেখে দিল। চারপাশ একবার তাকালো, তারপর টুক করে করিডোরের কার্পেট মোড়া প্রস্থটুকু নিঃশব্দে পার হয়ে অরোরাদের দরজায় আস্তে করে নক করেই নিজের জায়গায় আবার ফিরে এলো। ঝুঁকে পড়ল দরজার কাছে। ভ্যানিটি ব্যাগ থেকে একটি চাবি বের করে লকের ভিতরে গলিয়ে সর্বশক্তি দিয়ে খটাং খটাং শব্দ করতে লাগলো। ঠিক এই সময় ইলার পেছনে অরোরাদের ফ্ল্যাটের দরজা খুলে গেল। ভেসে এলো ভরাট গম্ভীর পুরুষ কণ্ঠ। আপনি কি দরজায় নক করছিলেন? ভীষণভাবে চমকে উঠল ইলা। মিসেস অরোরার গলা তো এত গম্ভীর নয়। দরজায় চাবি ঘুরিয়ে চাবি ভ্যানিটি ব্যাগে ভরল ইলা। ততক্ষণে আরও একবার জিজ্ঞেস করা হয়ে গেছে। এবার দুরু দুরু বুকে ঘুরে দাঁড়ালো ইরা। কই না তো। তাহলে বোধহয় আমারই শুনতে ভুল হয়েছে। মিস্টার অরোরা দরজা বন্ধ করতে যেতেই বেপরোয়া হয়ে ইলা বলে উঠল, শুনছেন? কি? মিসেস অরোরা আছেন? ওনার সাথে একটু কথা ছিল। অরোরার ভুরু ঊর্ধ্বমুখী হলো। ইস, এইভাবে যে হন্দ বুড়োটা বেরিয়ে আসবে কে জানতো। অমিত বলেছিল মিস্টার অরোরা রাত 12টার আগে ফেরেন না, কিন্তু ইতস্তত করে বলল ইলা। কি দরকার আমাকেই বলুন না। আলাপের আগ্রহের সুরে বললেন অরোরা। এমনিতে মহিলাদের সঙ্গে আলাপে ওর কোনো আপত্তি নেই, বরং ভালোই লাগে। আর এখন ইলাকে দেখে ওর মনে হচ্ছে আ বিউটি ইন ডিস্ট্রেস। মরিয়া হয়ে ইলা মিসেসের পরিবর্তে মিস্টারের সঙ্গেই পরিকল্পনা অনুযায়ী ছক বাঁধা কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করলো। আপনি বোধহয় শুনেছেন লাস্ট সানডে আমাদের ফ্ল্যাটে চোর এসেছিল। হ্যাঁ, ভারী অদ্ভুত ব্যাপার, তাই না?
হ্যাঁ, বলছিলাম আজ 5:21 ট্রেনে আমি আর উনি বাইরে যাচ্ছি। এই কটা দিন যদি একটু সুযোগ সুবিধা মতো আমাদের ফ্ল্যাটের দিকে একটু নজর রাখেন তাহলে বড় উপকার হয়। কেন, দরজায় তালা দিননি বুঝি? অরোরার কণ্ঠে বিস্ময়ের সুর। হ্যাঁ, দরজায় চাবি দিয়েছি, কিন্তু আপনি বোধহয় জানেন না, চোর নকল চাবি দিয়ে দরজা খুলে ঢুকেছিল, তাই। তাহলে কাজ করুন না, আমি কড়ার শেকল দিয়ে যাচ্ছি, ছুতোর মিস্ত্রি ডাকিয়ে শেকলটা লাগিয়ে নিন, তাতে একটা তালা লাগিয়ে দিন। অরোরা ঘুরে দাঁড়িয়ে এগোতে গেল, সম্ভবত শেকল আর কড়া আনার জন্য। আর ঠিক তখনই ইলা দেখতে পেল অরোরার হাতে কোনো ঘড়ি নেই। ও নিশ্চিন্ত হয়ে অরোরাকে বাধা দিল। না না, আপনার কষ্ট করার দরকার নেই, বাইরের ঘরে আমরা তেমন কিছু রেখে যাইনি, আর তাছাড়া এখন তো আর সময়ও নেই, 5টা বাজে। বলে নিজের হাত ঘড়ির দিকে তাকালো ইলা। আর একই সঙ্গে বন্ধ দরজার ওপিঠ থেকে ওদের দেয়াল ঘড়ির চাপা ঢং ঢং শব্দ বেজে উঠল। অনেকটা স্বস্তি পেল ইলা, বলল, ওই 5টা বাজলো, আর দেরি করলে ট্রেন ফেল করবো, তাছাড়া উনি স্টেশনে ওয়েট করছেন। তাহলে কাজ করুন, আমাদের যে বাচ্চা চাকরটা আছে ওকে বলে দিই এ কটা দিন আপনাদের ফ্ল্যাটেও রাত কাটাক, চোরে টোরের ভয় তাহলে আর থাকবে না। না না, শুধু শুধু একটা বাচ্চাকে কষ্ট দিয়ে লাভ কি, আপনি একটু নজর রাখলেই চলবে। থ্যাংক ইউ। অরোরার দিকে চেয়ে এক টুকরো মিষ্টি হাসি ছুড়ে দিল ইলা। তারপর হনহন করে এগিয়ে গিয়ে লিফটে উঠল। এদিকে আমি সকলের চোখ এড়িয়ে যখন নিজের ফ্ল্যাটে পৌঁছালাম তখন 5:09, অর্থাৎ আসল সময় 5:14। দরজা ঠেলতেই নিঃশব্দে খুলে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দেখি ঘরের সোফায় ইলা বসে রয়েছে। আমাকে দেখেই ও ঘাড় হেলিয়ে জানালো সব কিছুই ঠিক আছে, তার মানে পরিকল্পনার কোথাও কোনো চেঞ্জ হয়নি। মার্কিউরি ক্লোরাইড মেশানো জলের কাজটা কোথায়? চাপা গলায় ওকে প্রশ্ন করলাম। রান্নাঘরে, আস্তে জবাব দিল ইলা। ঠিক এই সময় দরজায় সামান্য শব্দ হতেই আমি ছুটে দরজার কাছে গিয়ে উপস্থিত হলাম। ম্যাজিক আই দিয়ে তাকিয়ে দেখি বাইরে নির্বিকার ভাবলেশীন মুখে দাঁড়িয়ে রয়েছে প্রাণকান্ত সমাদ্দার। অতএব সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে ভেতরে টেনে নিলাম। তারপর দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। প্রাণকান্ত সোফায় এসে বসতেই আমি 30টা 10 টাকার নোটের বান্ডিল টেবিলের উপর অবহেলা ভরে ছুড়ে দিলাম। প্রাণকান্ত স্থির লোভাতুর চোখ মেলে নোটের বান্ডিলগুলোর দিকে চেয়ে রইল। আমি এইবার আসল কথা উচ্চারণ করলাম। মিস্টার সমাদ্দার, মোট 30,000 টাকা আছে, 10,000 টাকা বোনাস। আমাদের আপনি মুক্তি দিন। প্রাণকান্ত কাঠ হয়ে বসেই রইল। লম্বা জিভটা বের করে শুকনো ঠোঁটে একবার বুলিয়ে নিল। ইলা, মিস্টার সমাদ্দারের বোধহয় গলা শুকিয়ে গেছে। ইলা বুঝলো আমার ইঙ্গিত। ও চট করে রান্নাঘরে চলে গেল। একটু পরে ও যখন জল ভরা গ্লাসটা এনে সমাদ্দারের সামনে ধরল, সমাদ্দার স্বপ্নাচ্ছন্নের মতো যান্ত্রিকভাবে গ্লাসটা নিয়ে পুরো জলটাই খেয়ে নিল। ওর স্বচ্ছ দৃষ্টি তখন ওই টাকার স্তূপের দিকে। বিপর্যয় ঘটল কয়েক সেকেন্ড পরেই। প্রাণকান্ত মেঝেতে উল্টে পড়ল। তারপর শুরু হলো ছটপটানি। 2 হাতে গলা খামচে ধরে সমাদ্দারের দেহটা ওলট পালট খেতে লাগলো। সেই মুহূর্তে শুরু হলো আমার আর ইলার কাজ। 1, দেয়াল ঘড়ির কাঁটা ঠিক করলাম। 2, নোটের বান্ডিলগুলো আবার সিন্ধুকে ঢুকিয়ে চাবি দিয়ে সিন্ধুকের দরজা বন্ধ করে দিলাম। 3, ইলা রান্নাঘর থেকে আরও কিছুটা মার্কিউরি ক্লোরাইড মেশানো জল নিয়ে এসে টেবিলে রাখা আমার কতগুলো পাণ্ডুলিপির ওপর সেই জল ছিটিয়ে দিয়ে বাকি জল টেবিলে ঢেলে দিল। 4, প্রাণকান্তর জল খাওয়া গ্লাসটা রুমালে ধরে টেবিল থেকে তুলে মেঝেই ফেলে দিলাম। গ্লাসটা সশব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। প্রাণকান্তর অবস্থা তখন ভয়ঙ্কর। 2 হাতে ও হাওয়া আঁকড়ে ধরার চেষ্টা করছে। দেহটা ক্ষণে ক্ষণেই খিঁচুনি মেরে কেঁপে উঠছে। মুখ দিয়ে বেরিয়ে আসছে সাদা গ্যাজলা, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। প্রাণকান্তর শেষ মুহূর্তের প্রতীক্ষা না করে বিষাক্ত প্রাণকান্তকে রেখে আমি আর ইলা চটপট ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এলাম। তার আগেই অবশ্য নকল চাবিটা প্রাণকান্তর পকেটে গুঁজে দিয়েছি।
দরজায় চাবি দিয়ে সকলের চোখ এড়িয়ে আমরা এগিয়ে চললাম সিঁড়ির দিকে। আমার উত্তেজিত হৃৎপিণ্ড তখন আতঙ্কে ধুকপুক করছে। উত্তেজনা কমানোর জন্য পকেট থেকে একটা ট্যাবলেট বের করে মুখে দিলাম। নিজেকে ভীষণ ক্লান্ত মনে হলো। বেশি বয়সে এত ঝক্কি পাওয়ানো বোধহয় ঠিক হয়নি। সামনের রোববারের কথা ভেবে নাড়ি ভুড়ি যেন উল্টে এলো। না, অনিচ্ছা সত্ত্বেও প্রাণকান্তর বরফ শীতল বিকৃত মৃতদেহটা আমাদেরই আবিষ্কার করতে হবে। ইলার দিকে একবার তাকালাম। ও কি ভাবছে কে জানে, কিন্তু ওর মুখে আতঙ্কের লেশমাত্র ছায়াও কাঁপতে দেখলাম না। রবিবার দিন অফিসের দেওয়াল ঘড়ির সময় শুধরে যখন বাড়ির কাছে পৌঁছলাম, হাত ঘড়িতে তখন রাত 8টা। অফিসে গিয়ে দেখি সমর ফেরেনি। আরও নিশ্চিন্ত হলাম, কারণ আমার চেম্বারের দুটো চাবির একটা থাকে আমার কাছে আর অন্যটি থাকে সমরের কাছে। সুতরাং ঘড়ির কারসাজি যে কেউ ধরে ফেলেছে এমন সম্ভাবনা নেই। লিফটে উঠতে উঠতে পাশে দাঁড়ানো ইলার দিকে তাকালাম। কি আশ্চর্য, ওর এতটুকু ভয়ডর নেই। সুখের আনন্দ ছড়িয়ে পড়ছে ওর মুখে। ইলা, তো দরজাটা কি আমি খুলব? ওকে জিজ্ঞেস করলাম, মনে ক্ষীণ আশা যদি ও দরজা খুলতে রাজি হয়। কেন, তোমার কি ভয় করছে? ব্যঙ্গের সুরে জানতে চাইল ইলা। এ কোন নতুন ইলা? একটু অবাক হলাম। যতই লিফট উঠছে দুদ্দার করে বেতাল ছুটছে হৃৎপিণ্ডে। কখনো কি থামবে এর গতি, নাকি ট্যাবলেট খেয়ে নেব একটা? লিফট থামতেই দুজনে করিডোরে পা রাখলাম। পকেট হাতড়ে ফ্ল্যাটের চাবি বের করে বাগিয়ে ধরলাম। করিডোরের আলো সোজা গিয়ে পড়ছে আমাদের ফ্ল্যাটের দরজায়। চাবি ঢোকাতে গিয়ে অবাধ্য ডান হাত পার কয়েক কেঁপে গেল। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে ইলা। দরজায় ওর ছায়া এসে পড়ছে। কি হলো, খোলো। পেছন থেকে ইলার অধৈর্য স্বর ভেসে এলো। কোনো রকমের চাবি ঘোরালাম। খট করে লকটা সরে গেল। হাতের চাপে ধীরে ধীরে খুলতে শুরু করলো সেগুন কাঠের বার্নিশ করা দরজা। ভেতরটা কালো অন্ধকার। দরজা যতই খুলছে করিডোরের আলোর ফলা ততই চওড়া হচ্ছে ঘরের ভেতরে। দরজাটা পুরো খুলতেই যে দৃশ্য দেখলাম তাতে অন্ধকার ঘরের আলো ছায়ায় পড়ে রয়েছে প্রাণকান্ত। কাটা পাঠার মতো ছটপট করছে ওর দেহটা, দু চোখ বিস্ফারিত। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দু হাতের 10 আঙুলের শকুনের নখের মতো বাঁকিয়ে ঘৃণা ভরে কুটিল চোখ নিয়ে টলতে টলতেও এগিয়ে আসতে লাগলো আমার দিকে। নিষ্ফল আক্রোশে হাওয়া আঁকড়ে ধরছে ওর হাত। জীবন্ত শীতল মৃতদেহের মতো অনিশ্চিত পদক্ষেপে এগিয়ে আসছে রক্ত পিপাসায়। কাছে, আরও কাছে। বুকের খাঁচায় হৃৎপিণ্ডটা ভীষণভাবে ঝাঁকুনি দিয়ে উঠলো আমার। লাফিয়ে উঠলো গলা দিয়ে। মুক্তি পাওয়ার ইচ্ছায় শেষবারের মতো উন্মাদ হয়ে সে আঘাত করলো। সেই মুহূর্তে পিছন থেকে কে এক প্রচণ্ড ধাক্কা দিল আমাকে। হুমড়ি খেয়ে ছিটকে গেলাম প্রাণকান্তর আওতায়। ওর বাঁকানো নখ শুদ্ধ 10 আঙ্গুলে আঁকড়ে ধরলো আমার গলা। পুরো ব্যাপারটার একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা ভেবে ওঠার আগেই আমার রক্তাক্ত হৃৎপিণ্ডটা যেন মুখ থেকে বেরিয়ে এসে বাইরে ছিটকে পড়ল। তারপর নিশ্চল হয়ে রইল মেঝেতে। অন্ধকার ঘরের ভেতর অমিত সান্যালের, অর্থাৎ আমার প্রাণহীন দেহটা লুটিয়ে পড়তেই ইলা ঘরের দরজা বন্ধ করে আলো জ্বেলে দিল। তারপর এগিয়ে গিয়ে প্রাণকান্তর প্রসারিত হাতের বাঁধনে ধরা দিল। বিজন, বিজন। ইলার মাথায় হাত বুলিয়ে বিজন বলল, ভয় পেও না ইলু সোনা, আমরা দুজনে মিলে এই মাত্র এই শতাব্দীর নিখুঁততম খুন এক্সিকিউট করেছি। ডাক্তার অমিত সান্যালকে হার্ট ফেলিওরের কেস বলেই রায় দিবে, তাই না? ইলা বিজনের বুক থেকে মুখ তুলল। তুমি এখন চলে যাও, নয়তো বিপদে পড়বে। আমি দেখে ডাক্তার দেখে ব্যাপারটার একটা শেষ ফাইসলা করে ফেলি। যাচ্ছি বলে বিজন সোফায় বসল। এই 3 দিন একটা বন্ধ ফ্ল্যাটে কাটাতে আমার ভীষণ বোর লেগেছে। অবশ্য তুমি যে রান্না করে খাবারের স্টক রেখে যাবে সেটা জানতাম। ইলা হাসল।
জানো, তুমি যখন জল খেয়ে পড়ে গিয়ে অভিনয় করতে শুরু করলে তখন অমিত ভীষণ ভয় পেয়ে গেছিল। তা তো পাবেই, তবে আমি একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছি। বিজন সেন এবার ওর পকেট থেকে একটা ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের করে ইলার দিকে এগিয়ে দিল। এই নাও, তোমার হতভাগা প্রথম স্বামীর কাগজখানা ফেরত নাও। কে জানতো 6 বছর আগে যে প্রাণকান্ত সমাদ্দার মারা গেছে তার সঙ্গে তোমার বিয়ের কাগজখানা এতদিন পরে হঠাৎ কাজে লাগবে। তবে ইলা, আমাদের একসঙ্গে তোলা এই ফটোখানি কিন্তু আমি ফেরত দিচ্ছি না। বলে বিজন সেটা ইলাকে দেখালো। রেখে দাও, কোনো ক্ষতি নেই। কিন্তু এই ফটোটাকে প্রাণকান্ত আর আমার বলে চালাতে কে শিখিয়ে দিয়েছিল স্যার? হেসে ইলাকে কাছে টেনে নিল বিজন। ওর গালে একটা চুমু খেয়ে বলল, অমিত সান্যাল একটা গর্ধ, তোমার নতুন প্রেমিকের খোঁজও রাখেনি। শেষ হলো আজকের গল্প ছকের বাইরে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর নিজেদের মতামত কমেন্ট করে জানান। আর এরকমই গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।